স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা আলোচনা করে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়, সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে, সময় সময় মক টেস্টও নেওয়া হয়। তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশান নিতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকের বিষয়বস্তুটা আলোচনা করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? স্পিকার। প্রথমে তোমাদের নোটসটা কিভাবে সাজাতে হবে, যে স্পিকার সম্পর্কে একটা কি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। ভারতের শাসন ব্যবস্থায়, ভারতের শুধু নয় ভারতের মতো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্পিকারের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন। স্পিকার কথাটা এসেছে কোথা থেকে? ইংল্যান্ডের শাসন ব্যবস্থা থেকে স্পিকার কথাটা এসেছে। তোমরা জানো যে ইংল্যান্ডের রাজা বা রানী আছে, এখনও আছে, পূর্বেও ছিল, আগেও ছিল। সেই রাজা বা রানীর কাছে কি কমন সভার পক্ষ থেকে একজন ব্যক্তি ছিল যে কি করতো? স্পোকম্যান হিসাবে কাজ করত। রাজা বা রানীর কাছে কি স্পোকম্যান অর্থাৎ সমস্ত বার্তাগুলো, আইনসভার সমস্ত বার্তাগুলো রাজার কাছে কিন্তু দিত। সেই যে ধারণা, সেটা থেকে স্পিকার শব্দটা এসেছে। এবারে তোমরা পয়েন্ট পাবে যে নির্বাচন ও কার্যকাল। ভারতের স্পিকার কিভাবে নির্বাচিত হয়? লোকসভার নবনির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার, একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করে থাকে এবং স্পিকারের কার্যকাল 5 বছর। নবনির্বাচিত লোকসভার সদস্যদের কি বলে? এমপি বলা হয়। অর্থাৎ এমপিরা নির্বাচনের পরে নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার, একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করে থাকে। তারপরের পয়েন্ট পাবে তোমরা যে ক্ষমতা ও পদমর্যাদা। ক্ষমতা ও পদমর্যাদার মধ্যে যেমন সভার কাজ পরিচালনা করা, দ্বিতীয় পাবে সভায় শৃঙ্খলা রক্ষা করা। সভা মানে কি? লোকসভার কথা বলা হচ্ছে। অর্থ বিল নির্ণয় করা, অর্থাৎ কোন বিলটা অর্থ বিল সেটা স্পিকার যেটা বলবে সেটাই হবে চূড়ান্ত। পরের পয়েন্ট, কমিটি সম্পর্কিত ক্ষমতা, অর্থাৎ বিভিন্ন যে কমিটি আছে পার্লামেন্টে, বিভিন্ন কমিটি, সেই কমিটির সদস্যদের নিয়োগ করতে পারে। তারপর হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ রক্ষা। পরের পয়েন্ট পাবে সদস্যদের বিশেষ অধিকার রক্ষা করা, অর্থাৎ পার্লামেন্টের সদস্য যাদের এমপি বলা হচ্ছে, এমপিদের বিশেষ অধিকার আছে সেগুলোকে রক্ষা করা, ঠিক আছে। তারপরে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। যৌথ অধিবেশন ডাকে কে? যৌথ অধিবেশন ডাকে রাষ্ট্রপতি, কিন্তু সেখানে সভাপতিত্ব করেন কে? স্পিকার। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এখানে কি বলা হচ্ছে দেখো, লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তার নাম স্পিকার বা অধ্যক্ষ। ভারতীয় সংবিধানে স্পিকারের পদ অত্যন্ত সম্মানীয় ও মর্যাদা সম্পন্ন। স্পিকার কথাটি এসেছে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা থেকে। পূর্বে রাজার কাছে আবেদন জানানোর জন্য কমন সভার পক্ষে একজন স্পোকম্যান বা মুখপাত্র হিসাবে কাজ করতেন। তিনি রাজার সঙ্গে কথা বলতেন, সেই থেকে স্পিকার কথাটির উৎপত্তি। তারপরে দেখো নির্বাচন ও কার্যকাল। নবনির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনেই লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের কোনো নেতা ওই পদে নির্বাচিত হন। স্পিকারের কার্যকাল সাধারণত 5 বছর, তবে বিশেষ পদ্ধতিতে তাকে অপসারিত করা যায়। এক্ষেত্রে 14 দিন পূর্বে লোকসভায় তার পদচ্যুতির নোটিশ দিতে হয়। 14 দিন পরে ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলে তাকে সরে যেতে হয়। অবশ্য স্পিকারের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়া হয়। তারপরে দেখো ক্ষমতা ও পদমর্যাদা। স্পিকার হলেন লোকসভার সভাপতি, তাই
সভাপতি হিসাবে লোকসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে আছে। এই দায়িত্বের কারণে তিনি বিপুল ক্ষমতা ভোগ করেন। সংবিধান তাকে বিশেষ মর্যাদা ও ক্ষমতা দিয়েছে। মর্যাদাগত বিচারে স্পিকার হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। ভারতের সংবিধান হলো তার ক্ষমতার প্রধান উৎস। তাছাড়া অলিখিতভাবে কিছু ক্ষমতা ভোগ করেন। তারপর দেখো অধ্যাপক জোহারি তার ক্ষমতাকে 4 ভাগে ভাগ করেছেন। সেগুলি নিম্নে আলোচিত হলো। সভা পরিচালনার কাজ। স্পিকারের প্রধান কাজ হলো সভাপতি হিসাবে সভার কাজ পরিচালনা করা। কখন কোন বিষয়ে আলোচনা হবে, কে বলবেন, কতক্ষণ বলবেন তা অধ্যক্ষ ঠিক করে দেন। তার অনুমতি ব্যতীত কোনো মুলতবি প্রস্তাব তোলা যায় না। কোনো বিষয়ে সবাই ভোট গ্রহণ ও ফলাফল গ্রহণের দায়িত্ব তার। এই সব ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, এমনকি তার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না। দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, দ্বিতীয় পয়েন্ট আছে সভার শৃঙ্খলা রক্ষা করা। সভার মধ্যে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা স্পিকারের অন্যতম কাজ। বক্তৃতায় কোনো অবান্তর বিষয় থাকলে তিনি তা বন্ধ করতে পারেন। কোনো সদস্য বিশৃঙ্খল আচরণ করলে তিনি তাকে সতর্ক করে দেন। তাতে কোনো কাজ না হলে তিনি তাকে সভা ত্যাগ করতে নির্দেশ দিতে পারেন। সেই নির্দেশ না মানলে মার্শাল দিয়ে তাকে বের করে দিতে পারেন। সভা পরিচালনার কাজে বাধার সৃষ্টি হলে তিনি সাময়িকভাবে সভার কাজ বন্ধ করে দিতে বা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন। একথাও তার চূড়ান্ত, বলছে এখানেও তার সিদ্ধান্তই চূড়ান্ত। এ ব্যাপারে আদালতের কোনো এখতিয়ার নেই। পরের পয়েন্ট আছে অর্থবিল নির্ণয় করা। অর্থবিল শুধু লোকসভায় তোলা যায়। কোনো বিল অর্থবিল কিনা সে সম্পর্কে প্রশ্ন দেখা দিলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তিনি এই মর্মে একটি সার্টিফিকেট দেন। তারপরে হচ্ছে দেখো কমিটি সম্পর্কিত ক্ষমতা। কমিটি সম্পর্কিত ক্ষমতা সুষ্ঠুভাবে কাজ করার জন্য লোকসভায় কতগুলি কমিটি গঠিত হয়। স্পিকার এই সব কমিটির সভাপতি নিয়োগ করে থাকেন। তার অধীনে থেকে কমিটিগুলিকে কাজ করতে হয়। কমিটিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আবেদন কমিটি, অধিকার সংক্রান্ত কমিটি, নিয়মকানুন সংক্রান্ত কমিটি প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ রক্ষা করা। এই পয়েন্টটা বুঝে নাও, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ রক্ষা করা। স্পিকার লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে যোগাযোগ রক্ষা করেন। লোকসভার সদস্যরা তাদের যাবতীয় বক্তব্য স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত করেন। রাষ্ট্রপতির বক্তব্য স্পিকারের মাধ্যমে লোকসভায় উপস্থাপিত হয়। সদস্যদের বিশেষ অধিকার রক্ষা। পার্লামেন্টের সদস্যদের কতগুলি বিশেষ অধিকার আছে। সদস্যরা যাতে সেই অধিকারগুলি ঠিকমতো ভোগ করতে পারেন সে বিষয়ে স্পিকার নজর রাখেন। অধিকার ভঙ্গ হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। শুধু সদস্য নন, লোকসভার নিজস্ব অধিকার আছে। যেমন কেউ লোকসভার অবমাননা করতে পারে না। কেউ যদি অবমাননা করে তাহলে স্পিকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, এমনকি গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে পারেন। পরের পয়েন্ট আছে দেখো সংখ্যালঘু দলের স্বার্থ রক্ষা করা। ভারতে একাধিক দল আছে। স্বল্প সদস্য নিয়ে কিছু বিরোধী দল আছে। তারা যাতে তাদের বক্তব্য রাখার সুযোগ পান স্পিকার সেদিকে লক্ষ্য রাখেন। এইভাবে স্পিকার গণতন্ত্রকে সুরক্ষিত করার দায়িত্ব পালন করেন। তারপরে কি আছে দেখো, তারপরে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। কোনো সাধারণ বিল নিয়ে যদি লোকসভা ও রাজ্যসভার মধ্যে বিরোধ দেখা দেয় তখন রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। তারপর দেখো পদমর্যাদা। ভারতে লোকসভার অধিকার রক্ষা এবং সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংবিধান স্পিকারের ওপর গুরু দায়িত্ব দিয়েছে। এ কাজ করতে গেলে স্পিকারকে নিরপেক্ষ হতে হবে। ব্রিটেনে কমন সভার স্পিকার নিরপেক্ষভাবে কাজ করেন, তাই নির্বাচনের পর তিনি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। এই নিরপেক্ষতার জন্য সেখানে যিনি একবার স্পিকার হন তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে অন্য কেউ তার দাবিদার থাকে না। কিন্তু ভারতে ব্রিটেনের মতো পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গড়ে উঠলেও স্পিকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয়নি। অবশ্য লোকসভার স্পিকার অনন্ত সায়ন আয়েঙ্গার এমনকি সঞ্জীব রেড্ডি বলেছিলেন স্পিকারকে দলের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তবে
আমরা মনে করি লোকসভার স্পিকার যদি ব্রিটেনের মতো নিরপেক্ষভাবে কাজ করে তাহলে তিনি দলমত নির্বিশেষে সকলের আস্থাভাজন হবেন, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে।